তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আজ এই ভিডিওর মাধ্যমে আমরা তোমাদের বইয়ের একদম নতুন একটি টপিক পরিমাপ সম্পর্কে জানব। কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাকেই পরিমাপ বলা হয়। সেটা সময় হতে পারে, সেটা কোনো বস্তুর দৈর্ঘ্য হতে পারে, কিংবা কোনো তরল পদার্থও হতে পারে। এই সব কিছু সম্পর্কে আমরা যতটুকু পরিমাণ নির্ণয় করি সেটাকেই বলা হয় পরিমাপ। আজকের ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব যে কোনো দূরত্বের পরিমাপটা আমরা কিভাবে প্রকাশ করি, আমরা কোনো তরল পদার্থকে কিভাবে প্রকাশ করি এবং আমরা সময়কে কিভাবে গণনা করে থাকি। এই সমস্ত কিছু নিয়েই আজকের ভিডিও, আজকের পরিমাপ সম্পর্কিত আলোচনা। চলো তাহলে দেরি না করে আমরা শুরু করছি আমাদের আজকের ভিডিও এবং আজকের টপিক পরিমাপ। বোর্ডে তোমরা দেখতে পাচ্ছ আমি পরিমাপের কিছু একক লিখে রেখেছি। তো বোর্ডে দেখো আমি প্রথমে লিখেছি কিলো, তারপরে লিখেছি হেক্টো, তারপরে ডেকা, এরপর মিটার, এরপর ডেসি, এরপর সেন্টি, তারপরে আছে মিলি। তো আমরা যখন কোনো কিছু পরিমাপ করব, দেখো আমি পাশে লিখেছি মিটার। আমরা প্রথমে আমাদের দৈর্ঘ্য সম্পর্কিত আমাদের পরিমাপগুলো সম্পর্কে জানবো। দৈর্ঘ্য মানে হচ্ছে কোনো কিছু দৈর্ঘ্য মানে এর কোনো লম্বায় কতটুকু বা উচ্চতায় তা কতটুকু, সেটা আমরা প্রকাশ করি যে একক দিয়ে, তাকে বলা হয় মিটার। এখন এই মিটারের মধ্যেই সবচেয়ে বড় যে পরিমাপের অংশটা, দৈর্ঘ্যের এককের সবচেয়ে বড় যে পরিমাপের বিষয়টা, সেটা হচ্ছে কিলো। কিলোর সাথে মিটারটা যোগ করে আমরা বলতে পারি কিলোমিটার। কিলোমিটার দৈর্ঘ্যের সবচেয়ে বড় একটা এককের অংশ। তো কিলোমিটারকে সাধারণত, যেহেতু এটা বড়, এর পরবর্তী স্টেপে আছে হেক্টো, যেটাকে আমি এর সাথে মিটার লাগিয়ে দিলে এটাকে আমি উচ্চারণ করব হেক্টোমিটার। এরপরে আছে ডেকা, ডেকার সাথে যদি আমি মিটার যোগ করে দিই তাহলে সেটা হবে ডেকামিটার। এরপরে আছে শুধু মিটার, তার নিচে দেখো ডেসি লিখেছি, এটার সাথে মিটার যোগ করলে হবে ডেসিমিটার। তারপরে আছে সেন্টি, এটার সাথে মিটার যোগ করলে আমি বলবো সেন্টিমিটার। সর্বশেষ আছে মিলি, মিলির সাথে আমি যদি মিটার যোগ করি তাহলে এখানে হবে মিলিমিটার। তো প্রথমেই আমি দেখো বলেছি যে দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার এবং দৈর্ঘ্য পরিমাপের সবচেয়ে বড় যে এককটা সেটা হচ্ছে কিলোমিটার। কিলোমিটার থেকে যখন আমাকে নিচের দিকে নামবো তখন প্রত্যেকটা 10 গুণ পরিমাণে বাড়বে। কিলোমিটার থেকে যখন আমি হেক্টোমিটারে নেমে যাব তখন সেটা 10 গুণ আকারে বাড়বে। হেক্টোমিটার থেকে আমি যখন ডেকামিটারে যাব তখন সেটা 10 গুণ আকারে বাড়বে। ডেকা থেকে যখন মিটারে যাব তখন সেটা 10 গুণ আকারে বাড়বে। এভাবে 10 গুণ পরিমাপ করে একদম মিলিমিটার পর্যন্ত একদম নিচের দিকে নামতে থাকবে দৈর্ঘ্যের পরিমাপ। সবচেয়ে বড় পরিমাপের একক কিলোমিটার, সবচেয়ে ছোট পরিমাপের একক দৈর্ঘ্যের ক্ষেত্রে হচ্ছে মিলিমিটার। তো প্রত্যেকটার পাশে আমি চাইলে মিটার লিখে নিতে পারি। তোমাদের বোঝার সুবিধার্থে আমি প্রত্যেকটার পাশে লিখে নিচ্ছি। প্রথমে এটা লেখাই ছিল কিলোমিটার, এরপরে আমি লিখলাম হেক্টোমিটার। ডেকার সাথেও আমি লিখে দিচ্ছি ডেকামিটার। ডেসির সাথে আমি লিখে দিচ্ছি ডেসিমিটার। সেন্টির সাথে সেন্টিমিটার এবং মিলির সাথেও মিলিমিটার। এই প্রত্যেকটি অংশই হচ্ছে আমাদের দৈর্ঘ্য পরিমাপের একক এবং প্রত্যেকটাই 10 গুণ পরিমাণে বাড়বে। তার মানে এখানে কিলোমিটার আছে, তার নিচে হেক্টোমিটার আছে। তাহলে আমি যদি এখন প্রশ্ন করা হয় যে 1 কিলোমিটার সমান কত হেক্টোমিটার, তখন আমার উত্তর হবে 1 কিলোমিটার সমান 10 হেক্টোমিটার, কারণ 10 গুণ পরিমাণে বেড়ে যাচ্ছে। এরপরে যদি আমি এখন বলি 1 কিলোমিটার সমান কত ডেকামিটার, তাহলে এটা আরো, এখানে 10 গুণ বেড়েছে, আরো 10 গুণ বাড়বে। তার মানে এখানে যখন 10 ছিল এরপরে এখানে হয়ে যাবে 100, তাহলে 1 কিলোমিটার সমান 100 ডেকামিটার হবে। তো এক্ষেত্রে প্রত্যেকটাই 10 গুণ পরিমাণ করে বেড়ে যাবে। তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। এরপরেও আমি এখানে দেখো তোমাদের অ্যারো চিহ্ন দিয়ে লিখে দিচ্ছি, কিলোমিটার থেকে যখন নিচের দিকে নামতে থাকবে 10 গুণ পরিমাণে বেড়ে যাবে প্রত্যেকটা পরিমাপ। কিলো থেকে হেক্টরতে গেলে 10 গুণ পরিমাপে বাড়ছে। হেক্টর থেকে যদি আমি ডেকাতে চাই তাহলে সেটা 10 গুণ পরিমাণে বাড়ছে। ডেকা থেকে আমি যদি মিটারে যাই সেটা 10 গুণ পরিমাণে বাড়বে। মিটার থেকে আমি যদি ডেসিমিটারে যাই সেটা 10 গুণে বাড়বে। ডেসি থেকে আমি সেন্টিতে গেলে 10 গুণ বাড়বে। সেন্টি থেকে আমি যদি মিলিমিটারে যাই সেটাও 10 গুণ পরিমাণে বেড়ে যাবে। তাহলে এটা আমাদের খুব সহজ একটা অঙ্ক। যদি আমি এখন 1 কিলোমিটার থেকে 1 ডেকামিটার বের করতে চাই, 1 কিলোমিটার সমান কত ডেকামিটার বের করতে চাই, তাহলে দেখো এখানে আমার 10 গুণ 10, 10 এর সাথে 10 গুণন করলেই কিন্তু আমি পেয়ে যাব যে আমার 1 কিলোমিটার সমান কত ডেকামিটার। আবার আমি যদি 1 কিলোমিটার সমান কত মিটার এটা বের করতে চাই, তাহলে দেখো আমার এখানে 10 গুণন 10 গুণন 10, তিনটা 10কে গুণ করলেই আমি কিন্তু পেয়ে যাচ্ছি যে আমার 1 কিলোমিটার সমান কত মিটার হয়। তো এটা খুব একটা ইজি স্টেপ।
তো তোমরা জানো যে অনেক সময় দেখা যায় যে আমরা কোনো একটা লাইনের সাহায্যে মনে রাখার চেষ্টা করি যে কিলো, হেক্টর, ডেকা, মিটার, ডেসি, সেন্টি এবং মিলি। এটাকে কোনো লাইনের সাহায্যে অথবা কোনো ছড়ার সাহায্যে চেষ্টা করা হয় যেন এই অংশটা আমাদের খুব দ্রুত মনে থাকে এবং এক সিরিয়ালি মনে থাকে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই যে সমস্যাটা হয়, আমাদের কবিতা ঠিকই মনে থাকে, ছড়া ঠিকই মনে থাকে, কিন্তু আমাদের এই নামগুলোর কথা একেবারেই মনে থাকে না। অতএব আমরা কোনো ধরনের সহজ টেকনিক অ্যাপ্লাই করব না, আমরা যেরকম আছে ঠিক সেরকম ভাবেই একবার মুখস্থ করে ফেলবো। তাহলে কিন্তু পরবর্তীতে তোমার 4-এ, 5-এ, 6-এ যখনই পরিমাপ সম্পর্কিত কোনো অঙ্ক থাকবে, তুমি কিন্তু এই সিরিয়ালটা আর ভুলবে না। আর যদি তোমার এতটুকু মনে থাকে যে যখন আমি এই সিরিয়ালটা আমার মনে থাকবে যে কিলো, হেক্টর, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি, এই লেভেলটা যখন তোমার মনে থাকবে এবং প্রতিটি যে 10 গুণ পরিমাণে বাড়ছে, এতটুকু যদি মনে থাকে, তাহলে পরিমাপ সম্পর্কিত সকল অঙ্কই তোমার কাছে সহজ হয়ে যাবে। তো আমি এখানে বোর্ডে লিখেছি, তোমরা তোমাদের কপিতে তুলে নাও, তাহলে তোমাদের জন্য এটা আরো বেশি ইজি হয়ে যাবে। তো আশা করছি তোমরা এই পরিমাপের বিষয়টুকু বুঝতে পেরেছো। এখন আমরা সরাসরি অঙ্কে চলে যাব। আর অঙ্কে চলে যাওয়ার জন্য যেহেতু আমরা প্রথমেই এই টপিকটা শিখছি, পরিমাপটা শিখছি, এবং প্রথমেই আমি দৈর্ঘ্যের কিছু অঙ্ক তোমাদের বইতে যেগুলো আছে সেগুলো করে দেওয়ার চেষ্টা করব। এবং এই যে আমার যে ছকটা আছে, এই ছকটাকে আমি চেষ্টা করব যতক্ষণ না আমাদের ভালো মতো অঙ্কগুলো মুখস্থ হয়ে যাচ্ছে, করতে করতে একেবারে এমন হয়ে যাচ্ছে যে আমার এটা একেবারে মাথার মধ্যে একদম বসে গেছে, ততক্ষণ পর্যন্ত আমি আমার খাতার ডান পাশে এই সিরিয়ালটাকে লিখে রাখবো, যাতে আমার সুবিধা হয়। কারণ আমি জানি আমার প্রত্যেকটাই 10 গুণ পরিমাণে বাড়বে। যখন এই 10 সংখ্যাটা আমার পাশে থাকবে, তখন খুব সহজেই কিন্তু আমি গুণ করে বের করে ফেলতে পারবো যে আমার পরিমাপের কোনটা চেয়েছে এবং আমি কোনটা বের করতে চাই, তাহলে কিন্তু আমার ভুল হবে না। তো ঠিক আছে, আমরা এখন চলে যাচ্ছি আমাদের 97 পৃষ্ঠার অঙ্কে। বোর্ডে দেখতে পাচ্ছ তোমাদের 97 পৃষ্ঠার প্রথম যে খালি ঘর অঙ্কটা আছে আমি সেটা তুলেছি, এবং আমার এই ডান পাশে দেখতে পাচ্ছ আমি আমার যে ছকটা আছে কিলো, হেক্টর, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি, সেটাও আমি লিখে নিয়েছি। তোমরাও অঙ্কগুলো করার সময় শুরুর দিকে এই পুরো ছকটাকে লিখে নিও, যাতে তোমাদের এই অঙ্কটা করতে অনেক সুবিধা হয়। দেখো প্রথমে 1 নম্বরে লিখেছে 15 সেন্টিমিটার সমান ড্যাশ মিলিমিটার। তাহলে আমি বলেছি যে প্রত্যেকটাই 10 গুণ পরিমাণে বাড়বে। এখন আমি দেখি আমার ছকের মধ্যে সেন্টিমিটার কোথায় আছে। সেন্টিমিটার আছে এখানে, এবং আমাকে মিলিমিটার বের করতে হবে। তো সেন্টিমিটার থেকে যখন আমি মিলিমিটারে যাব, তাহলে অবশ্যই সেন্টি থেকে মিলিতে আমার 10 গুণ পরিমাণে বেড়ে যাবে। তার মানে হচ্ছে এখানে আমার যে 15 সেন্টিমিটার দেয়া আছে, এই 15 সেন্টিমিটারের সাথে আমি 10 গুণ করলেই আমি আমার কত মিলিমিটার হবে সেটা আমি পেয়ে যাব। তো তুমি চাইলে এটাকে রাফে লিখতে পারো, অথবা তুমি এখানেও লিখতে পারো, এখানে দিয়ে এখানে 15 গুণ 10 সমান সমান। তো তুমি এখন এইভাবে পাশাপাশি লিখতে পারো, অথবা তুমি রাফে গিয়ে তুমি 15 আর 10কে গুণ করে ফেলতে পারো। 15 আর 10 যেহেতু এখানে একটা শূন্য আছে, তো শূন্য থাকলে আমার গুণ করাটা খুব সহজ হয়ে যায়। আমার যে সংখ্যাটা থাকে, প্রথম যে সংখ্যাটা থাকে, সেটার সাথে একটা শূন্যকে যোগ করে দিলেই কিন্তু আমার উত্তরটা চলে আসে। তাহলে আমি এখানে আমার আর রাফ করারও দরকার হবে না, আমি সরাসরি লিখে ফেলতে পারি 150। তো এখানে আমার উত্তর এসে পড়েছে 150 মিলিমিটার। তাহলে আমি 15 সেন্টিমিটার সমান কত মিলিমিটার সেটা কিন্তু খুব সহজেই বের করে ফেললাম। আমাকে কোনো কিছু মেমোরাইজ করতে হলো না, শুধু আমার এই ছকটুকু জানলেই হবে। এবং কিভাবে আমি এই 10কে পেলাম সেটা যদি আমার মাথায় থাকে, তাহলে এই অঙ্কগুলো একেবারেই সহজ হয়ে যাবে। আমি এখানে সেন্টিমিটার থেকে মিলিমিটার করেছি, সেন্টিমিটার থেকে 10 গুণ পরিমাণ বেড়েছে মিলিমিটারের জন্য, এখান থেকে আমি 10 পেয়েছি, সেই 10কেই আমি এই 15 সেন্টিমিটারের 15-র সাথে গুণ করেছি। গুণ করার পরে আমি আমার অ্যান্সারটা পেয়েছি। তো এখন আমি খালি ঘরে লিখে দিই 150 মিলিমিটার। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এবং 1 নম্বরের মতোই 2 নম্বরে তোমাদের একই রকম অঙ্ক দেয়া আছে। তো সেখানে দেয়া আছে 29 সেন্টিমিটার সমান ড্যাশ মিলিমিটার। তো 29 সেন্টিমিটার সমান ড্যাশ মিলিমিটার আমরা সেই একই নিয়মে করব। 2 নম্বর আমি লিখছি 29 সেন্টিমিটার সমান ড্যাশ মিলিমিটার। একই নিয়মেই দেখো এখানে 29 সেন্টিমিটার আছে, তাহলে সেন্টিমিটার থেকে মিলিমিটার বের করতে হলে আমাকে 10 গুণ করতে হবে। তাহলে আমি 29-এর সাথে 10 গুণ করব। এখানে 29 গুণ 10। একইভাবে আমার যেহেতু এখানে 10 আছে আর এখানে 29 আছে, আমার এখানে পাশাপাশি গুণ আমি সরাসরি মুখে মুখে করে ফেলতে পারি। এটার জন্য আমাকে রাফ করতে হবে না, 29-এর সাথে জাস্ট একটা শূন্য যোগ হবে 290 মিলিমিটার।
আর এই সংখ্যাটাকেই আমি এই খালি ঘরের ভেতরে লিখে দেবো। তো আশা করছি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। 1 আর 2 কিন্তু একই নিয়মে এই অঙ্কগুলো করা হয়েছে। এখন আমরা 3 নম্বর অঙ্কটা করব। তোমরা 1 আর 2 নং অঙ্কটা তোমাদের কপিতে তুলে দাও। আমি বোর্ড মুছে 3 নম্বর অঙ্কটা করব। বোর্ডে দেখো 3 নম্বর অঙ্কটা আমি তুলেছি, তোমরাও তোমাদের কপিতে 3 নম্বর অঙ্কটা বই দেখে তুলে ফেলো। এখানে আছে 59 সেন্টিমিটার 6 মিলিমিটার। তো এখানে একটু অ্যাডভান্স করে দেওয়া আছে, এটা তো ভয় পাওয়ার কিছু নেই। প্রথমে আমাকে 59 সেন্টিমিটার 6 মিলিমিটারের অ্যান্সারটা আমাকে মিলিমিটারে বের করতে হবে, এটা আমার মাথায় রাখতে হবে। তাহলে 6 মিলিমিটার তো মিলিমিটারে আছেই, 59 সেন্টিমিটারকে আমি মিলিমিটারে প্রথমে বাড়িয়ে নিই। একইভাবে সেন্টিমিটার থেকে যখন আমি মিলিমিটারে যাব, আমাকে সেন্টিমিটারের সাথে 10কে গুণ করতে হবে, তাহলেই আমি পেয়ে যাব। তো প্রথমে আমি 6 মিলিমিটারটা বাদ রাখলাম, আমি প্রথমে 59 সেন্টিমিটারটাকে মিলিমিটারে প্রকাশ করব। এরপরে এখানে আমার যে উত্তরটা হবে তার সাথে আমি 6 যোগ করব। আমি লিখছি এখানে 59 গুণ 10 যোগ 6। এই 6 মিলিমিটারকে আমার যোগ করতে হবে, তাই আমি পাশে পাশেই লিখে নিলাম। যেহেতু আমাকে এখানে মিলিমিটারেই প্রকাশ করতে হবে, আর এখানে আমি অনেকটা রাফের মতো করছি, তাই আমি পাশে মিলিমিটারটা লিখছি না। এটা অপশনাল, তুমি চাইলে লিখতেও পারো, নাও লিখতে পারো, এটার জন্য কোনো রকম মার্ক কাটা হবে না। তো একইভাবে দেখো 59-এর সাথে যখন আমি 10 গুণ করব, আমার আলাদা করে রাফ করার কোনো দরকার নেই। এখানে আমার শুধু একটা শূন্য যোগ হবে, 590 হবে অ্যান্সার, আর যোগ 6। 590 এর সাথে আমি 6 যোগ করলে পাচ্ছি 596। তাহলে আমার এই খালি ঘরের উত্তরটা হবে 596 মিলিমিটার। আশা করছি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। বোর্ডে দেখতে পাচ্ছ 4 নম্বর অঙ্ক। 4 নম্বরে বলেছে 5 মিটার সমান ড্যাশ সেন্টিমিটার। মিটার থেকে আমার উত্তর সেন্টিমিটারে বের করতে হবে। চলো ছকে চলে যাই। ছকে দেখো মিটার থেকে সেন্টিমিটার আছে নিচে, তাহলে মিটার থেকে 10 ঘর পরিমাণ যাবে ডেসিটিতে, তার চেয়ে 10 ঘর পরিমাণ নিচে, মানে 10 গুণ, 2 বার করে 10 গুণ করলে আমি পাচ্ছি সেন্টিমিটার। 2 বার 10 মানে হচ্ছে 100 গুণ করতে হবে। তাহলে আমি মিটার থেকে সেন্টিমিটারে কোনো অ্যান্সার যদি আমি বের করতে চাই, তাহলে আমাকে 100 দিয়ে গুণ করে ফেলতে হবে সেই সংখ্যাটাকে। তাহলে এখানে আমার 5 মিটার আছে, 5 মিটারকে আমি 100 দিয়ে গুণ করলে আমি সেন্টিমিটারটা পেয়ে যাব। তো আমি এখানে লিখি, এখানে 5 গুণ 100 সমান সমান 500। তো আমি আমার উত্তর পেয়ে গেলাম যে 5 মিটার সমান 500 সেন্টিমিটার। আমি খালি ঘরে 500 লিখে দিলাম। তো এটা তোমরা খেয়াল করে দেখবে যে উপর থেকে যত নিচের দিকে নামবে, এখানে শূন্যের সংখ্যা তত বেশি বাড়বে। 10-এর সাথে আমি 10কে গুণ করেছি, কারণ মিটার থেকে আমাকে সেন্টিমিটার বের করতে হতো। মিটার থেকে ডেসিমিটারে আমি 10 পেয়েছি, 10 আমার গুণ করতে হয়েছে। ডেসি থেকে যখন আমাকে সেন্টিতে যেতে হলো, তখনও আমি 10 পেয়েছি। তাহলে 10 আর 10কে যদি আমি গুণ করি, সেখানে হয় 10 10-এ 100। আমি সেই 100টাই এখানে লিখেছি। আর আমার এখানে ছিল 5 মিটার, তাই 5 দিয়ে আমি 100কে গুণ করে সেন্টিমিটারটা পেয়েছি। 5 নম্বর অঙ্কে বলেছে 7 মিটার 50 সেন্টিমিটার সমান ড্যাশ সেন্টিমিটার। তাহলে এখানেও আমাকে সেন্টিমিটারে আমার অ্যান্সার বের করতে হবে। এই অঙ্কটা আমাদের 3 নম্বর অঙ্কের মতো আছে। দেখো প্রথমে এখানে আমার মিটার আছে, এরপরে আমার 50 সেন্টিমিটার দেয়া আছে। 50 সেন্টিমিটার আমার অলরেডি বের করা আছে, তাহলে আমাকে 7 মিটারকে প্রথমে সেন্টিমিটার করে নিতে হবে। সেই অ্যান্সারের সাথে আমাকে 50 সেন্টিমিটার যোগ করতে হবে, তাহলেই আমি আমার খালি ঘরে কোন অ্যান্সারটা হবে সেটা পাবো। তো একই নিয়ম, মিটার থেকে আমি সেন্টিমিটারে যাব। একটু আগে 4 নম্বর অঙ্কে আমি দেখিয়েছি যে কিভাবে মিটার থেকে সেন্টিমিটারটা বের করতে হয়। তার মানে মিটার থেকে 10 গুণন, তারপরে আবার 10 গুণন, মানে 100কে গুণ করলেই আমি সেন্টিমিটার পেয়ে যাব। তো আমি এখন লিখবো এখানে 7 গুণন 100 যোগ 50। এখানে আমার 50 সেন্টিমিটারকে যোগ করতে হবে। আমার যে গুণ করে আমি যে গুণফলটা পাবো, তার সাথে আমাকে 50 সেন্টিমিটার যোগ করতে হবে। সেজন্য আমি 7 গুণন 100 যোগ 50 লিখেছি। এখানে এই একই কথা, সেন্টিমিটার অপশনাল, কথাটা তুমি লিখতেও পারো, নাও লিখতে পারো। 7 দিয়ে 100কে গুণ করলে আমি পাচ্ছি 700, আর 50 যোগ করব। 700-র সাথে 50 যোগ করলে আমি পাচ্ছি 750। তাহলে এই খালি ঘরে আমার হবে 750 সেন্টিমিটার।
6 নম্বর অঙ্ক দেখো বলেছে 7 কিলোমিটার 350 মিটার সমান ড্যাশ মিটার। এখানে আমাকে কিলোমিটার থেকে মিটারে আমার অ্যান্সারটাকে বের করতে হবে। একই নিয়ম, আমি দেখব কিলোমিটার থেকে মিটার পর্যন্ত যেতে আমার কতগুলো 10কে গুণ করতে হচ্ছে। একইভাবে ছকে দেখো কিলোমিটার থেকে আমাকে মিটারে আসতে হবে, তাহলে আমাকে দুটো ঘর পার করে তারপরে মিটারে আসতে হবে। তার মানে কিলো থেকে 10 গুণ করলে আমি হেক্টো পাচ্ছি, এই হেক্টোর সাথে 10 গুণ করলে আমি ডেকা পাচ্ছি, ডেকার সাথে আমি যখন 10 গুণ করব তখন আমি পাচ্ছি মিটার। তাহলে একইভাবে দেখতে পাচ্ছ কিলো, আমি এখানে 10 গুণন 10 গুণন 10 পাচ্ছি, তার মানে হচ্ছে আমাকে 1000 দিয়ে গুণ করতে হবে। 1 কিলোমিটার সমান, তাহলে আমি পাচ্ছি 1000 মিটার। তাহলে এখানে আমাকে চেয়েছে 7 কিলোমিটার, তাহলে একইভাবে আমি 7-এর সাথে 1000কে গুণ করব। আর দেখো এখানে 350 মিটার আমার অলরেডি দেয়া আছে, তো এই মিটারকে আমার কিলোমিটার থেকে মিটার করতে হচ্ছে না, তাই আমাকে এই 7 কিলোমিটারকে যখন আমি মিটার করব তার সাথে যোগ করতে হবে। তো আমি লিখছি এখানে 7 গুণ 1000 যোগ 350। একইভাবে অপশনাল, চাইলে তোমরা মিটার লিখতে পারো, না লিখলেও হবে। 7 দিয়ে 1000কে গুণ করলে হয় 7000 আর যোগ 350, 7350। তাহলে আমার এই খালি ঘরে উত্তর হচ্ছে 7350 মিটার। 7 নম্বর অঙ্কে বলেছে 34 মিটার 48 সেন্টিমিটার। তাহলে এখানে 34 মিটার 48 সেন্টিমিটারের অ্যান্সার আমার সেন্টিমিটারে আসবে। একই নিয়মে আমি আমার ছকটা দেখে নিই, মিটার থেকে আমি সেন্টিমিটারে যাব। মিটার থেকে 10 গুণন করলে ডেসিমিটার, তার থেকে 10 গুণন করলে আমি সেন্টিমিটার পাবো। তার মানে আমাকে মিটার থেকে সেন্টিমিটার করতে হলে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমার 34কে আমি 100 দিয়ে গুণ করব, আর সেন্টিমিটার 48 সেন্টিমিটার যে অংশটুকু আছে এটুকু আমার দেওয়াই আছে, এটাকে আমাকে যোগ করতে হবে। তাহলে আমি লিখি এখানে 34 গুণন 100 যোগ 48। 34কে আমি যখন 100 দিয়ে গুণ করছি, দুটো শূন্য আছে, আমাকে আলাদা করে আর গুণ করতে হচ্ছে না, 34-এর সাথে দুটো শূন্য লিখে দিলে অ্যান্সারটা চলে আসবে 3400 যোগ 48। 3400-র সাথে যখন 48 যোগ করছি পেয়ে গেলাম 3448। এই খালি ঘরে আমার এটাই অ্যান্সার হবে। 8 নম্বর অঙ্কে বলেছে 1 মিটার সমান ড্যাশ মিলিমিটার। তাহলে মিটার থেকে আমি দেখি সরাসরি মিলিমিটারে যেতে আমার কতগুলো 10 গুণ করতে হবে। মিটার থেকে প্রথমে ডেসিতে যাব 10 গুণন, এরপর সেন্টিতে যাব আরেকবার 10 গুণন, সর্বশেষ আমি মিলিতে যাব, আরেও একটা 10কে গুণন করতে হবে। তার মানে মোট 1000 বা 1000 আমাকে গুণ করতে হবে মিটার থেকে মিলিমিটারে যাওয়ার জন্য। তো এখানে আমাকে 1 মিটার দিয়েছে, 1 মিটার এর সাথে আমি যদি 1000 কে গুণ করি তাহলে আমি অ্যান্সার পেয়ে যাচ্ছি 1000 মিলিমিটার। তার মানে মিটার থেকে যখন আমাকে মিলিমিটারে যেতে হবে তখন আমার যে সংখ্যা থাকবে তার সাথে আমাকে 1000 গুণ করতে হবে, কারণ আমাকে এখানে মিটার থেকে মিলিমিটারে যাওয়ার জন্য 3টা স্টেপ আমাকে পার করতে হচ্ছে এবং প্রতি স্টেপে আমার 10 গুণ পরিমাণে বাড়ছে। তাই মিটার থেকে মিলিমিটারে যাওয়ার সময় 1 মিটার সমান 1000 মিলিমিটার হবে। তো আমি এখানে যেহেতু আমার 1 মিটার আছে, তার মানে 1 দিয়ে গুণ করতে হবে, তাই আমি আর এখানে লিখলাম না, আমি সরাসরি আমার এই বক্সে 1000 লিখে দিলাম। 97 পৃষ্ঠার সর্বশেষ অঙ্ক 3 মিটার 24 সেন্টিমিটারকে আমাকে মিলিমিটারে প্রকাশ করতে হবে। তো দেখে মনে হচ্ছে এটা একটু জটিল অঙ্ক দিয়ে দিয়েছে, কিন্তু একেবারেই জটিল না। এখানে শুধুমাত্র দুটো স্টেপ আমাকে ফলো করতে হবে, তাহলেই আমি 3 মিটার 24 সেন্টিমিটার থেকে আমি আমার অ্যান্সার কত মিলিমিটার হয় সেটা পেয়ে যাব। সর্বপ্রথম আমি 3 মিটারকে মিলিমিটারে প্রথমে বানিয়ে নেব। তাহলে মিটার থেকে মিলিমিটারে যদি আমি যাই তাহলে আমাকে একটু আগেই বলেছি 1000 গুণ করতে হবে, তার মানে 3-এর সাথে আমি 1000 গুণ করব। প্রথমে আমি লিখে নিই এখানে 3 গুণ 1000, এরপরে আমি যোগ করব। এখন দেখো এখানে আমাকে 24 সেন্টিমিটার দিয়েছে, আমি প্রথমে 24 লিখে নিই। 24 সেন্টিমিটার থেকে মিলিমিটারে যেতে হলে আমাকে কত গুণ করতে হবে, কত 10 আমাকে গুণ করতে হবে, আমরা ছকের মাধ্যমে দেখে দিই। সেন্টিমিটার থেকে মিলিমিটারে যদি আমি যাই তাহলে আমাকে 10 গুণন করতে হবে, তার মানে 24-এর সাথে আমাকে 10 গুণ করতে হবে। তো আমি এখন গুণগুলো করে ফেলি। 3 দিয়ে 1000কে গুণ করলে 3000 হবে, 24 দিয়ে 10কে গুণ করলে 240 হবে। এখন আমি এটাকে যোগ করে দেব 3240। তাহলে আমি খুব দ্রুত পেয়ে গেলাম যে আমার 3 মিটার 24 সেন্টিমিটার থেকে কত মিলিমিটার পাওয়া যায়। তাহলে 3240 এই মিলিমিটার, এই অংশটুকুই হচ্ছে আমার অ্যান্সার। আমি সরাসরি খালি করে লিখে দেব 3240 মিলিমিটার।
আশা করছি 97 পৃষ্ঠার অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো অঙ্কে কোনো প্রবলেম থাকে বা বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবে। এখন আমি সরাসরি তোমাদের 100 পৃষ্ঠার যে গ্রামের অঙ্কগুলো আছে সেইখানে চলে যাচ্ছি। তো সেই গ্রামের অঙ্কগুলো করার আগে আমি বলে নিচ্ছি যে পরিমাপের অঙ্কগুলো, যেমন এই ছকটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে আমি কিলোমিটার মানে দৈর্ঘ্যের পরিমাপ দিয়ে আমরা করেছিলাম এতক্ষণ। এখন আমি ঠিক মিটারের জায়গাটায় শুধুমাত্র গ্রাম হয়ে যাবে, এছাড়া আমার বাকি যে অংশটা তুমি কিলো, হেক্টর, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি, এখানে শুধু মিটারের অংশটাকে গ্রাম হয়ে যাবে আর কিলোর সাথে গ্রাম যোগ হবে, কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম হয়ে যাবে। আর আমার সেই আগের নিয়মটাই বলবৎ থাকবে যে প্রতিটার থেকে 10 গুণ পরিমাণ বাড়বে। তো আমি পাশে এই 10 গুণ পরিমাণ বেড়ে যাচ্ছে এই অনুযায়ী এখন একটা ছক করছি গ্রামের বিষয় এবং আমি চলে যাচ্ছি 100 পৃষ্ঠায়। স্টুডেন্টস, 100 পৃষ্ঠার অঙ্ক, প্রথম 1 নম্বর অঙ্কটা তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ এবং পাশে দেখতে পাচ্ছ আমাদের যে ছকটা ছিল তার পাশে দেখো কিলোর পাশে আমি গ্রাম লিখেছি, একইভাবে আমি হেক্টর পাশে গ্রাম, ডেকার পাশে গ্রাম এবং যেখানে আমার মিটার ছিল সেই জায়গায় আমি গ্রাম লিখেছি এবং প্রত্যেকটা নিচে গ্রাম আমি কমা কমা দিয়েছি। তার মানে আমার পরিমাপে দৈর্ঘ্যের এককে যখন কিলোমিটার থেকে শুরু করে মিলিমিটার পর্যন্ত ছিল, গ্রামে ঠিক সেই একই নিয়ম আমরা ফলো করব, কিন্তু কিলোমিটারের জায়গায় হয়ে যাবে কিলোগ্রাম। তার মানে হচ্ছে আমরা এখন যখন আমরা ওজনকে পরিমাপ করব, কোনো একটা কিছুর ওজনকে নির্ণয় করব, তখন আমাদের গ্রাম থেকে শুরু করে একদম কিলোগ্রাম থেকে শুরু করে মিলিগ্রাম পর্যন্ত আমাকে ওজনটাকে পরিমাপ করতে হবে। তো সেক্ষেত্রে আমরা সেই আগের নিয়মই ফলো করব। আমাদের কিলোগ্রাম সবচেয়ে বড় পরিমাপের একক গ্রামের বা ওজনের ক্ষেত্রে। এখান থেকে 10 গুণন পরিমাণে যখন আমি করব তখন আমি পাবো হেক্টোগ্রাম, হেক্টোগ্রাম থেকে 10কে গুণন করলে আমি পাচ্ছি ডেকাগ্রাম এবং ডেকাগ্রাম থেকে আমি চলে যাচ্ছি গ্রামে, 10 গুণন করলে আমি গ্রাম পাচ্ছি। একইভাবে আমার সেই 10 গুণন করে করে সবচেয়ে বড় যে আমার একক ছিল কিলোগ্রাম এবং সর্বনিম্ন যে একক গ্রামের ক্ষেত্রে সেটা আমি মিলিগ্রাম পেয়ে যাব। তো একই নিয়মেই আমরা যেহেতু করব, 1 নম্বর অঙ্কটা আমি লিখেছি 7 কিলোগ্রামকে গ্রামে প্রকাশ করো। তাহলে একইভাবে আমি দেখি যে কিলোগ্রাম থেকে গ্রামে যেতে হলে আমাকে কতগুলো গুণন করতে হবে। তো দেখো কিলোগ্রাম থেকে যখন আমাকে নামতে হবে গ্রাম পর্যন্ত, তখন আমাকে একবার, দুইবার এবং 3 বার 10কে গুণন করতে হবে। তার মানে আমাকে 1000 দিয়ে গুণন করতে হবে। তো আমি এখানে চাইলে সরাসরি 7 গুণ 1000 সমান সমান 7000 গ্রাম করে ফেলতে পারি। আবার আমি লিখতে পারি যে আমরা জানি 1 কিলোগ্রাম সমান সমান 1000 গ্রাম। তোমার যেভাবে ইচ্ছা তুমি সেভাবেই করতে পারো। তো আমি এখানে লিখে দিই, আমরা জানি 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম। সুতরাং 7 কিলোগ্রাম সমান 7 গুণ 1000 গ্রাম সমান সমান 7000 গ্রাম। তো 1 নম্বরের অ্যান্সার আমার হয়ে গেল, আমি কিলোগ্রাম থেকে গ্রামে প্রকাশ করলাম। 2 নম্বর অঙ্ক বোর্ডে দেখতে পাচ্ছ 4 কিলোগ্রাম 8 গ্রামকে গ্রামে প্রকাশ করি। তো এটাও আমার সেই পরিমাপের যে অঙ্কগুলো করেছিলাম, আমার দৈর্ঘ্যের অঙ্কেরগুলো একই রকম। আমাকে 8 গ্রাম এখানে আমার দেওয়াই আছে, এখন আমাকে 4 কিলোগ্রামকে প্রথমে গ্রামে প্রকাশ করতে হবে। সেই অ্যান্সারের সাথে আমি 8 গ্রামকে যোগ করব। তাহলে 4 কিলোগ্রামকে যদি আমি গ্রামে প্রকাশ করি তাহলে একইভাবে আমরা জানি যে 1 কিলোগ্রাম এখন হয়ে গেছে 1000 গ্রাম, তাহলে 4 কিলোগ্রামকে আমি 1000 দিয়ে গুণ করব। আমি চাইলে আমরা জানি কথাটা দিয়েও শুরু করতে পারি, যেহেতু প্রথম অঙ্কটাতে আমি আমরা জানি কথাটা দিয়ে শুরু করেছি, আমি এখানে সরাসরি এখন দ্বিতীয় যে অঙ্কটা এটা আমি এখানে কথাটা দিয়ে শুরু করব। এখানে 4 গুণ 1000 যোগ 8 আমি এভাবেও লিখতে পারি, কারণ আমি জানি যে আমার 1 কিলোগ্রাম সমান সমান 1000 গ্রাম। তাহলে 4 কিলোগ্রাম সমান সমান আমার 1000 দিয়ে 4কে গুণ করতে হবে, আর 8 গ্রাম আমার যে দেওয়া আছে এই টোটাল অঙ্কটা করলে আমি আমার 4 কিলোগ্রাম 8 গ্রামকে গ্রামে প্রকাশ করতে পারবো। তো এখন 4 দিয়ে 1000কে গুণ করলে আমি পাচ্ছি 4000 যোগ 8, যোগ করলে পাচ্ছি 4008 গ্রাম। 3 নম্বর অঙ্ক সেই একই নিয়মে 2 এর মতোই 3 এখানে দেওয়া আছে 5 কিলোগ্রাম 389 গ্রামকে গ্রামে প্রকাশ করি। তাহলে আমি এখানে দিয়েও করতে পারি এবং আমরা জানি দিয়েও করতে পারি। 2 নম্বর অঙ্কটা আমরা এখানে দিয়ে করেছি, 3 নম্বর অঙ্কের ক্ষেত্রে আমরা জানিটা ইউজ করছি। আমরা জানি 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম। সুতরাং
5 কিলোগ্রাম সমান 5 গুণ 1000 গ্রাম সমান সমান 5000 গ্রাম। এখন এই 5000 গ্রামের সাথে আমাকে 389 গ্রাম যোগ করতে হবে, যোগ 389 গ্রাম। উত্তর হবে 5389 গ্রাম। 4এও একই নিয়মের অঙ্ক, বলা হয়েছে 9 কিলোগ্রাম 909 গ্রামকে গ্রামে প্রকাশ করি। তো আমরা সেই একই নিয়মে করব। একটু আগে আমরা জানি দিয়ে করেছি, এখন আমরা এখানে দিয়ে করব। এখানে 9 গুণ 1000 যোগ 909 সমান সমান 9000 যোগ 909, 9909 গ্রাম। 5 নম্বর অঙ্কটা দেখো। 5 নম্বর অঙ্ক তোমাদের বইতে বলেছে 9000 গ্রামকে কিলোগ্রামে প্রকাশ করি। এতক্ষণ আমরা কিলোগ্রাম থেকে গ্রাম, গ্রাম থেকে মিলিগ্রাম বা সেন্টিগ্রাম বা সেন্টিমিটার এই পর্যন্ত যাচ্ছিলাম, আমরা ওপর থেকে নিচের দিকে যাচ্ছিলাম, তাই আমরা গুণ করতে করতে নিচের দিকে নামছিলাম। এখন আমাকে গ্রাম বলেছে, গ্রাম থেকে কিলোগ্রামে প্রকাশ করতে হবে, তার মানে গ্রাম থেকে আমাকে উপরের দিকে উঠতে হবে, কিলোগ্রামে যেতে হবে, তার মানে এখন আমার প্রক্রিয়াটা চেঞ্জ হয়ে ভাগ হয়ে যাবে। এতক্ষণ আমি গুণ করেছি, যখন আমাকে গ্রাম থেকে উপরের দিকে উঠতে হবে তখন আমাকে ভাগ করতে হবে। নিয়ম সেই একই, আমরা যেভাবে উপর থেকে নিচে নেমেছিলাম, আমরা কিলোগ্রাম থেকে গ্রাম পেয়েছিলাম 1000, 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম পেয়েছিলাম। তাহলে এই 9000 গ্রামকে যখন আমি ভাগ করব, তাহলে স্বাভাবিক আমি সেটা 1000 দিয়েই ভাগ করব, কারণ গ্রাম থেকে যখন আমি উপরে উঠবো তখন আমাকে ঠিক একই 10 ঘর 10 ঘর এবং 10 ঘর, মানে 3বার 3 স্টেপ পরে গিয়ে আমি কিলোগ্রাম পেয়েছি, তার মানে 1000 দিয়েই আমাকে ভাগ করলে আমি কিলোগ্রাম পেয়ে যাব, গ্রাম থেকে কিলোগ্রাম পেয়ে যাব। তাহলে আমি এখানে সরাসরি লিখতে পারি এখানে দিয়ে, অথবা আমি লিখতে পারি আমরা জানি দিয়ে। তো আমি এখানে আমরা জানি দিয়ে লিখছি যাতে তোমাদের পরবর্তীতে বুঝতে সুবিধা হয়। আমরা জানি 1000 গ্রাম সমান সমান 1 কিলোগ্রাম। সুতরাং 9000 গ্রাম সমান সমান 9000 ভাগ 1000 কিলোগ্রাম। তো 9000 থেকে যখন 1000কে আমি ভাগ করব, খুবই সহজ নিয়ম, একটু আগে যেভাবে আমরা গুণ করেছিলাম ঠিক একই নিয়ম। সেখানে আমাকে যোগ করতে হয়েছে সংখ্যার সাথে, আমাকে শূন্যগুলোকে অ্যাড করে আমি গুণফলটা পেয়েছি। এখানে আমি ভাগফলের ক্ষেত্রে আমি শূন্যগুলোকে ভাগ করব। দেখো এখানে 1000-এ 1-এর পরে 3টা শূন্য আছে, 9000-এ 9-এর পরে 3টা শূন্য আছে, তাহলে 3টা শূন্য এখানকার এবং 3টা শূন্য এখানকার, শূন্যর সাথে শূন্যকে আমি ভাগ করে ফেলবো মুখে মুখে, তাহলে আমাকে আর এক্সট্রা করে আমাকে আর রাফ করতে হচ্ছে না। তাহলে বাকি থাকে 1 আর 9। আমি 1 দিয়ে যদি 9কে ভাগ করি পাচ্ছি আমি 9, 9-কে 9, তাহলে আমার এখানে উত্তর হবে 9 কিলোগ্রাম। আশা করছি অঙ্কগুলো তোমরা বুঝতে পারছো, এবং যখন তোমাদের লেখার পাশে, তোমাদের খাতার পাশে এই ছকটা থাকবে, খুব সহজেই কিন্তু তোমরা কিলোগ্রাম থেকে একদম মিলিগ্রাম পর্যন্ত বা কিলোমিটার থেকে মিলিমিটার পর্যন্ত খুব সহজেই তোমরা অঙ্কগুলো করতে পারবে, এবং মিলিমিটার থেকে যদি প্রয়োজনে উপরে যেতে হয়, উপরের দিকে যেতে হয়, খুব সহজেই কিন্তু সেটা তোমরা করে ফেলতে পারবে। তো কোনো ধরনের সহজ কোনো টেকনিক আমরা না খাটিয়ে যদি আমরা সরাসরি এইভাবে এই সিরিয়ালটাকে মেনটেন করি এবং নিজের খাতার পাশে রেখে কিছুদিন যদি অঙ্কগুলো প্র্যাকটিস করি, তাহলে আমাদের কিন্তু এই অ্যান্সারগুলো একদম, এই আমাদের যে ছকটা আছে পুরোপুরি মুখস্থ হয়ে যাবে, আর যেটা তোমাকে ক্লাস 4 এবং ক্লাস 5-এ খুব সহযোগিতা করবে। তো আমি 5 নম্বর অঙ্কটা করে দিয়েছি, 6 এবং 7 নম্বর অঙ্কটা ঠিক একই নিয়মের, তাই আমি আর সেই অঙ্কগুলো করে দিচ্ছি না। তোমরা জাস্ট সংখ্যাটাকে চেঞ্জ করে চেষ্টা করবে 6 এবং 7 নম্বর অঙ্কটা করার জন্য। যদি তোমাদের করতে কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কোথায় প্রবলেম হচ্ছে। স্টুডেন্টস, আমরা তাহলে আমাদের ওজন সম্পর্কে যে পরিমাপ তা জানলাম, এবং আমরা দৈর্ঘ্যের পরিমাপ কিভাবে নির্ণয় করতে হয় সেটাও আমরা এতক্ষণ 97 এবং 100 পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে তার মাধ্যমে এখন শিখে গিয়েছি। আশা করি তোমাদের কোনো প্রবলেম হবে না, ভিডিওটা বারবার দেখলে তোমরা এই অঙ্কগুলো খুব ভালো করে পারবে। এবং আমি তোমাদের বলেছি যে 100 পৃষ্ঠার যে বাকি 6 এবং 7 নম্বর অঙ্কটা আছে সেটা তোমরা নিজেরা করবে। কোনো প্রবলেম হলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে কি প্রবলেম হচ্ছে। এবং এর সাথে সাথে যেহেতু আমি 97
99 এবং 100 পৃষ্ঠা করে দিয়েছি তোমাদের। 104 নম্বর পৃষ্ঠায় তোমাদের দূরত্ব এবং দূরত্বের যে পরিমাপ এবং তোমাদের যে ওজনের যে পরিমাপ, এই দুটো মিক্স করে কিছু অঙ্ক দেওয়া আছে, তোমরা সেগুলো বাসায় ট্রাই করবে নিজেরা। যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাকে অবশ্যই জানাবে। আর এখন আমরা শিখবো, আমরা দূরত্ব শিখেছি, আমরা ওজন শিখেছি, এখন আমরা শিখবো কয়টা বাজে, মানে ঘড়ির যে সংখ্যা বা ঘড়ির যে পরিমাপটা আছে, সময়ের যে পরিমাপটা আছে, আমরা সেটা সম্পর্কে এখন শিখবো। স্টুডেন্টস, বোর্ডে দেখতে পাচ্ছ আমি একটা দেয়াল ঘড়ি আঁকার চেষ্টা করেছি। আমাদের সবার বাসায় কিন্তু দেয়াল ঘড়ি কম বেশি থাকে, অথবা আমাদের হাতে আমরা যে হাত ঘড়িটা ইউজ করি সেটা ডিজিটাল ঘড়ি যদি না হয় তাহলে এই রকম প্যাটার্নের ঘড়ি কিন্তু আমরা ব্যবহার করে থাকি। তো আমরা আজকে জেনে নেব যে ঘড়ি বা সময়ের যে পরিমাপটা সেটা সম্পর্কে আমরা এখন জানবো। এবং একটা ঘড়ির ভেতরে এতগুলো যে দাগ আছে এবং 3টা কাঁটা দেখা যাচ্ছে এবং এখানে কিছু সংখ্যা দেখা যাচ্ছে, কোনটার কি অর্থ সেটা আমরা একটু জেনে নিই, তাহলে খুব সহজেই আমরা কয়টা বাজে সেটা খুব সহজেই জেনে নিতে পারবো। তো দেখো, এখানে বোর্ডে প্রথমে আমি একটা রাউন্ড ঘড়ি আঁকার চেষ্টা করেছি, যেটা দেয়াল ঘড়ি বা ঘড়ি তুমি ধরতে পারো। এখানে দেখো আমি 3টা কাঁটা এঁকেছি। প্রথমে দেখো এই যে ছোট্ট যে কাঁটাটা এঁকেছি এটাকে বলে ঘন্টার কাঁটা। আমি লিখে রাখছি, ঘন্টার কাঁটা। তার মানে হচ্ছে এই কাঁটাটা যে সংখ্যার উপরে থাকবে তখন সেই সময়টা আমি বুঝবো। যেমন ধরো এখন এই ঘন্টার কাঁটাটা 6-এর ঘরে, মানে 6-এর ঘরে আছে, তাহলে আমি এখন বুঝে নিচ্ছি যে এখন 6টা বাজে। তো ছোট যে কাঁটাটা সেটা হচ্ছে ঘন্টার কাঁটা। এখন দেখো বড় যে কাঁটাটা আছে এটাকে বলে মিনিটের কাঁটা। এটা যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যায় তখন আমরা বুঝতে পারি যে আমাদের 1 মিনিটটা কিভাবে হচ্ছে। আর দেখো আরেকটি কাঁটা এখানে আছে যেটা অনবরত টিক 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 করে করে প্রত্যেক সেকেন্ডে চেঞ্জ হচ্ছে এবং প্রত্যেকটা ঘরকে ফলো করে যায়, সেটাকে বলা হয় সেকেন্ডের কাঁটা। তো আমরা জানি যে আমরা আমাদের যে সময়টা আছে, আমাদের যে সময়ের পরিমাপ, সেটাকে কিন্তু আমরা 12 ঘন্টা করে করে ভাগ করে নিয়েছি। সেই কারণে আমাদের এই অ্যানালগ যে ঘড়িটা আছে তার মধ্যে কিন্তু 12 সংখ্যা পর্যন্তই লেখা আছে। কখন আমরা জানি যে 24 ঘন্টায় আমাদের একদিন হয়, কিন্তু যখন আমরা ঘড়ি দেখবো তখন দেখবো 12-র বেশি কিন্তু আমার কাছে কোনো সংখ্যা নেই। তো এই প্যাটার্নটা ফলো করেই কিন্তু ঘড়িটাকে তৈরি করা হয়েছে। তো আমরা এখন জেনে নিলাম যে ঘন্টার কাঁটা কোনটা, মিনিটের কাঁটা কোনটা এবং সেকেন্ডের কাঁটা কোনটা। এখন আমরা দেখে নেই যে আমাদের যে 12 ঘন্টাটাকে আমরা কিভাবে চিনবো ঘড়ির ভিতরে। তো ঘড়িতে দেখো আমি এখানে লিখেছি 12-র পরে দেখো আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11। একটা রাউন্ড সেকশন করে 1 থেকে একদম 12 পর্যন্ত সংখ্যাগুলো লেখা আছে এবং প্রত্যেকটার থেকে প্রত্যেকটা কিছুটা দূরত্বে আছে। যদি তুমি ভালো করে খেয়াল করো তোমার বইতে তাহলে দেখবে যে 12 থেকে 1-এর মধ্যে আমার 4টা দাগ দেওয়া আছে। একইভাবে 1 থেকে যখন 2-তে যাচ্ছে তখন মাঝখানে 4টা দাগ দেওয়া আছে। তো এমন করে করে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে প্রত্যেকটা সংখ্যা 12টা সংখ্যা 12টা জায়গায় আছে। তাহলে আমরা এখন কিভাবে আমরা বের করব যে কয়টা বাজে। যখন দেখো আমার এই সেকেন্ডের কাঁটাটা টিক 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 শব্দ করছে তখন কিভাবে করছে, তখন প্রত্যেকটা সেকেন্ডের ঘরকে, এই যে ছোট ছোট দাগগুলো আমি দিয়েছি এগুলোকে বলে সেকেন্ডের ঘর, আর এই যে দেখো মোটা করে আমি যে দাগগুলো দিয়েছি এগুলো হচ্ছে আমার ঘন্টার ঘর। যে জায়গাটায় আসলে পরে আমি বুঝতে পারি এই ঘন্টার কাঁটাটা যখন এই জায়গায় আসে তখন আমি বুঝতে পারি যে কয়টা বেজেছে। তাহলে এই প্রত্যেকটা দাগ হচ্ছে সেকেন্ডের ঘর, আর এই সেকেন্ডের কাঁটা প্রত্যেকটা কাঁটাকে একটু পরপর মানে একটা নির্দিষ্ট পর্যায় অতিক্রম করে করে এটাকে অতিক্রম করে করে যাচ্ছে। যখনই 60 সেকেন্ড হয়ে যাচ্ছে তখনই 1 মিনিট হয়ে যাচ্ছে, তখন মিনিটের কাঁটাটা 1টা মিনিটের দিকে সরে যাচ্ছে। আবার যখন আবার এই সেকেন্ডের কাঁটা ঘুরে যখন আবার 60টা সেকেন্ড হয়ে যাচ্ছে তখন আবার মিনিটের কাঁটাটা আরো একবার ঘুরে যাচ্ছে। কেন? আমরা জানি যে 60 সেকেন্ডে 1 মিনিট হয়। যখনই 60 সেকেন্ডের সার্কেলটা সেকেন্ডের কাঁটা শেষ করে ফেলছে, মানে এই কাঁটাটা একবার 60 বার ঘুরে আসলো, তখনই একবার করে মিনিট হয়ে গেল।
এখন বর্তমানে আমি এই ছবিটাতে এঁকে রেখেছি ঘন্টার কাঁটা 6 আছে, 6 যখন ঘন্টার কাঁটা আছে দেখো মিনিটের কাঁটাটা ঠিক 12তে আছে। তার মানে যখনই আমার একটা ঘন্টা সম্পূর্ণ হবে তখনই আমার ঘন্টার কাঁটা যে সংখ্যাতেই থাকুক না কেন আমার মিনিটের কাঁটা অবশ্যই 12তে থাকবে, এটা আমাকে খেয়াল রাখতে হবে। আর সেকেন্ডের কাঁটা তো আমি তোমাদের বললামই, এটা অনবরত ঘুরছে, যখনই 60 সেকেন্ড হয়ে যাচ্ছে 1 মিনিট করে করে মিনিটের কাঁটা সরে যাচ্ছে এবং ঘন্টায় পরিণত হচ্ছে। তো এখানে আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং প্রত্যেকটা ঘর সম্পর্কেও তোমরা একটা ধারণা পেয়েছো। এখন আমি তোমাদেরকে 102 পৃষ্ঠায় তোমাদের কয়েকটা দেখো ঘড়ি দিয়েছে যে কয়টা বাজে এরকম একটা প্যাটার্ন দিয়েছে, তো আমি সেগুলো একটু আঁকার চেষ্টা করছি এবং তোমাদেরকে সাহায্য করছি বোঝার জন্য। বোর্ডে দেখো আমি একটা সময়কে আঁকার চেষ্টা করেছি। দেখো ঘন্টার কাঁটাটা 2 বরাবর আছে এবং মিনিটের কাঁটা 12 বরাবর আছে এবং সেকেন্ডের কাঁটাটা এখন ঘুরছে। তাহলে আমি বলেছি যখন আমার ঘন্টার কাঁটা কোন একটা সংখ্যাকে নির্দেশ করবে এবং আমার মিনিটের কাঁটা যখন 12 ঘরে থাকবে তাহলে আমার বুঝতে হবে যে তখন একটা সাইকেল পূর্ণ হয়েছে এবং একটা ঘন্টা হয়েছে। তার মানে এখন ঘন্টার কাঁটা যেহেতু 2কে নির্দেশ করছে তাহলে এই ঘড়ির সময় অনুযায়ী এখন 2টা বাজে। বোর্ডে দেখতে পাচ্ছ আমি এখন সময়টা পরিবর্তন করে দিয়েছি। দেখো ঘন্টার কাঁটা এখানে 6 আছে এবং মিনিটের কাঁটা এখানে 12তে আছে। তাহলে আমরা এখানেও বুঝতে পারছি যখন ঘন্টার কাঁটা 6 এবং মিনিটের কাঁটা 12তে আছে তার মানে এখানে 6কে নির্দেশ করছে, তার মানে এখন ঘড়িতে 6টা বাজে। বোর্ডে দেখতে পাচ্ছ সময় চেঞ্জ হয়ে গিয়েছে। এখন সময়টা দেখো ঘড়ির কাঁটা ঘন্টার কাঁটা দেখো 8 আর 9 ঠিক মাঝামাঝিতে আছে এবং মিনিটের কাঁটাটা এখন 12তে নেই, এখন 6তে আছে আর সেকেন্ডের কাঁটা ক্রমান্বয়ে ঘুরছে। তো আমরা এখন কিভাবে বুঝবো এখন কয়টা বাজে? যদি 12 ঘরে থাকতো তাহলে এটা আমার ঘন্টার কাঁটা কোন একটা সংখ্যার ঘরে থাকতো তাহলে আমার ঘন্টা হতো। এখন এটা 2 সংখ্যার মাঝামাঝি অবস্থায় আছে এবং 12 ঘরেও আমার ঘন্টার মিনিটের কাঁটা নেই, আছে আমার 6 ঘরে। তাহলে আমি এটাকে কিভাবে নির্ণয় করব? তো এটার নির্ণয়ের উপায় হচ্ছে 12 থেকে 1 পর্যন্ত আমি 5 ঘর ধরবো। 12 থেকে 1 পর্যন্ত যখন মিনিটের কাঁটা যাচ্ছে তখন ধরে নিচ্ছি 5 মিনিট, 1 থেকে যখন 2 এর ঘরে যাচ্ছে ধরে নিচ্ছি 10 মিনিট, 2 থেকে যখন 3 এর ঘরে যাচ্ছে তখন আমি ধরে নিচ্ছি 15 মিনিট, 3 থেকে 4 এর ঘরে যখন যাচ্ছে তখন হচ্ছে 20 মিনিট, 4 থেকে 5 এর ঘরে যখন যাচ্ছে তখন হচ্ছে 25 মিনিট এবং 5 থেকে যখন 6 এর ঘরে মিনিটের কাঁটা যায় তখন আমি ধরে নিলাম 30 মিনিট। তো এটা থেকে তোমরা বুঝতে পারছো যে প্রত্যেকটা ঘর 1 2 3 4 করে করে আমি যে 12 পর্যন্ত লিখেছি 12 থেকে শুরু করে প্রত্যেকটা ঘরে যখন যাচ্ছে এই মিনিটের কাঁটা 5 ঘর করে করে বেড়ে যাচ্ছে। তো এই 5 ঘর মানে 5 মিনিট করে বেড়ে যাচ্ছে। তো সেই হিসেবে এখন মিনিটের কাঁটা 6 এর ঘরে আছে, এতক্ষণ আমি হিসাব করে পেলাম আমার এখানে 30 এসেছে, তার মানে এখন 30 বাজে মানে 30 মিনিটস হয়েছে। তাহলে এখন ঘন্টা কোথায় আছে? এখন দেখো 8টা থেকে 9টার দিকে ঘড়ির কাঁটাটা যাচ্ছে, আমাদের ঘড়ির কাঁটা কিন্তু নিচের দিকে আসছে না উপরের দিকে যাচ্ছে, তার মানে এখন 8টা থেকে 9টা বাজবে, তার মানে এখনো 9টা বাজেনি, 30 মিনিট হয়েছে, তাহলে 8টা বেজে 30 মিনিট হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ ঘড়ির কাঁটা আবার চেঞ্জ হয়ে গিয়েছে, আবার পরিবর্তিত একটা সময় দেখা যাচ্ছে। এখানে দেখো ঘন্টার কাঁটা 12 আর 1 এর মাঝামাঝি আছে এবং আমার মিনিটের কাঁটা আছে 6 এর ঘরে। একটু আগেই আমি বলেছি যে প্রত্যেকটা ঘরকে 5 একক ধরে 12 থেকে 6 পর্যন্ত আমি 30 পেয়েছি, তার মানে 30 মিনিট হয়েছে। আর 12 থেকে 1 এর মাঝামাঝি আমার ঘন্টার কাঁটা আছে, তার মানে 12টার থেকে এখন 1টা বাজতে যাচ্ছে কিন্তু এখনো বাজেনি, তার মানে 12টা বেজে এখন 30 মিনিট, তার মানে 12টা 30 সময় এখন ঘড়িতে দেখাচ্ছে। ঘড়িতে দেখতে পাচ্ছ সময় আবার পরিবর্তন হয়েছে। দেখো এখানে ঘন্টার কাঁটা দেখা যাচ্ছে 8 এবং 9 এর মাঝামাঝির চেয়েও একটু কম অবস্থানে আছে এবং মিনিটের কাঁটা দেখা যাচ্ছে 3 এর ঘরে আছে। প্রথমে ছিল 12 ঘরে, এরপরে আমরা জানলাম তখন একটা ঘন্টা যখন সম্পূর্ণ হয় তখন মিনিটের কাঁটা 12 ঘরে থাকে, যখন 30 মিনিট সম্পূর্ণ হয় তখন মিনিটের কাঁটা 6 এর ঘরে থাকছে। তাহলে এখন আমার মিনিটের কাঁটা আছে 3 এর ঘরে, তাহলে আমি এখন কিভাবে এই সময়টাকে বের করব? তো আমরা একটু আগেই জেনেছি যে প্রত্যেকটা 12 থেকে 1 পর্যন্ত যখন যাচ্ছে প্রত্যেকটা ঘরকে আমি 5 একক করে ধরেছি, মানে 5 মিনিট করে ধরেছি, বা ঘড়ির নিয়মই এটা 5 মিনিট করে করেই আমাকে ধরতে হবে। তাহলে 12টা থেকে 1টা পর্যন্ত আমি 5 মিনিট পেলাম, 1টা থেকে 2টা পর্যন্ত আমি 10 মিনিট পেলাম, 2টা থেকে 3টা পর্যন্ত আমি 15 মিনিট পেলাম। তাহলে এখন 15 মিনিট বেজেছে, কারণ মিনিটের কাঁটা এখন 3 এর ঘরে আছে, মানে 15 মিনিটের ঘরে আছে, তাহলে আমি পেয়ে গেলাম 15 মিনিট। আর 8এর থেকে একটু উপরে আছে, তার মানে 9 এর দিকে যাচ্ছে, মানে 9টা বাজতে যাচ্ছে, এখনো 9টা বাজেনি, তাহলে এখন 8টা বেজে 15 মিনিট হয়েছে। তাহলে খুব সহজেই আমরা বের করে ফেলতে পারছি যে এখন কয়টা বাজে, এখন বাজে 8টা বেজে 15 মিনিট বা 8টা 15 বাজে।
আশা করছি ঘড়ির যে পরিমাপের বিষয়গুলো আছে সেগুলো তোমরা বাকি যে অঙ্কগুলো আছে নিজেরা পরিমাপগুলো করতে পারবে। তারপরেও যদি ঘড়ির কাটা বুঝতে কোনো প্রবলেম হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবে কার কি প্রবলেম হচ্ছে। তো তোমরা বাকি যে অঙ্কগুলো আছে পরিমাপের, ঘড়ির পরিমাপের, তোমরা দেখো সেগুলো তোমরা করতে পারো কিনা। স্টুডেন্টস, পরিমাপের প্রাথমিক আলোচনা আমার শেষ হলো। আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমরা খুব সহজেই পরিমাপগুলো ভালোভাবে বুঝে নিতে পেরেছো এবং আমি আশা করব তোমরা আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং আমি কি প্রক্রিয়ায় পরিমাপটা তোমাদেরকে বুঝিয়েছি সেই প্রক্রিয়া অনুযায়ী তোমরা অঙ্কগুলো করবে এবং আমি আশা রাখছি প্রত্যেকটি অঙ্ক তোমরা সহজ এবং ভালোভাবেই করতে পারবে। আর এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো এবং এর পাশে বেল বাটনটা প্রেস করে রাখো যাতে আমার পরবর্তী ভিডিও আপলোডের সাথে সাথেই তোমার কাছে পৌঁছে যায়। এবং এই ভিডিওতে তোমার কোনো যদি প্রবলেম থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাও এবং যদি তোমরা এখানে জানাতে না চাও আমার মেসেঞ্জারে আমাকে নক করতে পারো। আশা করছি তোমাদের সমস্ত ধরনের প্রবলেমের সলিউশন আমি দিতে পারবো। তো আজকের মতো শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। গুড বাই।